আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো অবশেষে ভূমি মন্ত্রণালয় থেকে ইউনিয়ন পর্যায়ের যে সমস্ত তহসিলদার আছেন যারা আপনার হোল্ডিং গুলা এন্ট্রি করেন না, আপনি ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন রেখেছেন, তারা সেটা অ্যাপ্রুভ করতেছে না অথবা সেটা রিজেক্ট করে দিচ্ছে কোনো কারণ ছাড়াই, এদের বিরুদ্ধে শাস্তি নেওয়ার জন্য এবং এদেরকে উৎসাহ দেওয়ার জন্য একটা পরিপত্র জারি করা হয়েছে। তো চলুন আমরা পরিপত্রটা A to Z দেখে আসি যে আসলে এই বিষয়টাতে কি আছে, কি বলতেছে ভূমি মন্ত্রণালয়। তো এই পরিপত্রটা 24 তারিখে জারি করা হয়েছে, যদিও পাবলিক ডোমেনটা একটু পরে এসেছে। তো যাই হোক, সেটা হচ্ছে যে আমাদের 24 এপ্রিল 2025 পরিপত্র তারিখটা মনে রাখবেন। কোনো যদি তহসিলদার না করতে চাই পরিপত্রটা তাদেরকে দেখাবেন। এখানে বলতেছে যে ভূমি মন্ত্রণালয় চাচ্ছে যে ভূমি সেবাটা যাতে জনবান্ধব হয়, এই জন্য যাতে তারা কি করে যৌক্তিক সময়ের মধ্যে এই সমস্ত হোল্ডিং গুলার এন্ট্রি দেয়, যে বাৎসরিক কত টাকা খাজনা হয়, হোল্ডিংটা সবকিছু যাতে ঠিক থাকে, কারণ প্রতিনিয়ত কন্টিনিউ নামজারি হতে থাকে। তো এর জন্য যাতে যথাসময়ে হোল্ডিং গুলা আপলোড তারা করে দেয়, কত টাকা খাজনা সেটাও যাতে করে দেয়। আর একটা জিনিস মনে রাখবেন, নতুন যে নিয়মটা সে নিয়ম অনুযায়ী নামজারি করার জন্য আপনার যে নামজারি খতিয়ান নাম্বার হবে, বাই ডিফল্ট সেটাই আপনার হোল্ডিং নাম্বার। তো এটা অটোমেটিকই হয়ে যাওয়ার কথা, কিন্তু তারা কিন্তু করতেছে না। তো এখানে সর্বপ্রথম বলতেছে যে এছাড়া সকল ভূমি সহকারী কর্মকর্তা অর্থাৎ তহসিলদার স্ব স্ব অধিক্ষেত্রের সকল হোল্ডিং, একদম সবগুলা সকল হোল্ডিং এর ভূমি উন্নয়ন কর হালনাগাদ করে হোল্ডিং সিস্টেমে এন্ট্রি করার ব্যবস্থা করবেন এবং প্রকৃত দাবি নির্ধারণের কার্যকর ব্যবস্থা করবেন। এই লাইনটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা এই জন্যই দেয় না। আপনার হয়তো 20 বছরের খাজনা দেন নাই, জমি হচ্ছে কৃষি, টোটাল খাজনা আসবে না 500 টাকা, কিন্তু যখন আপনি যাবেন বলবে যে আপনার তো 20,000 টাকা খাজনা হয়, তো তখন আপনি যখন 5,000 টাকা এগ্রি করবেন, তারা 1,000 টাকা খাজনা দিয়ে 4,000 টাকা নিজ প্যাকেটে নিয়ে নেয়। তো এই জন্য সর্বপ্রথম আপনার দায়িত্ব হবে তাদেরকে বলা যে যা তো খাজনাই হোক আপনি অনলাইনে সেটা উঠান, আমি দেখি। যদি আপনার বেশি মনে হয় আপনি এটার বিরুদ্ধে অনলাইনে আপত্তি জানাইতে পারবেন এসিল্যান্ডের কাছে, অথবা সরাসরি তার কাছে গিয়ে বিষয়টা বলবেন। তাহলে প্রতিটা হোল্ডিং হালনাগাদ করে কত টাকা খাজনা হচ্ছে সেটাও আপলোড করতে হবে। তো সরকার চলমান 2024 এবং 25 অর্থ বছরে সরকার চাচ্ছে 100% শতভাগ ভূমি উন্নয়ন কর বা খাজনা বা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স যেটা সেটা আদায় করার জন্য। তো এর জন্য ভূমি সহকারী বা তহসিলদার যাদেরকে আমরা বলি, এদের কিন্তু সহযোগিতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এই জন্য বলতেছে যে নাগরিকদেরকে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য দাখিলকৃত আবেদন দ্রুত অনুমোদন এবং যৌক্তিক কারণ ছাড়া কোনো আবেদন বাতিল না করার বিষয়টি সহ আওতাধীন সকল হোল্ডিং এর ভূমি উন্নয়ন করের বকেয়া ও হাল দাবি সঠিক নির্ধারণে 15ই মে এর মধ্যে সিস্টেমে এন্ট্রি করার ব্যবস্থা করতেছে। তো জাস্ট একটা নমুনা আমরা দেখাই, আমরা নিজেই একজনের একটা ভূমি উন্নয়ন কর অ্যাপ্লিকেশন করে দিয়েছিলাম। তো আপনি যদি দেখেন হোল্ডিংটার অবস্থা, তো খুবই খারাপ লাগার মতো অবস্থা। 4বার আবেদন করার পরেও এই যে অযোগ্য, আর শাক শব্দগুলো ব্যবহার না করি, খারাপ লাগে। তো এখানে যদিও এটা হচ্ছে যে ফেনী জেলা দাগানভূঞা, মৌজা হচ্ছে কুশল্যা, খতিয়ান নাম্বার হচ্ছে 758, হোল্ডিং নাম্বার 757, 4/12/2022, অর্থাৎ এটা প্রায় 10 দিন পরে তারা কি করেছে, বাতিল করেছে। এর আগেও আবেদন করাটা হয়েছিল, কিন্তু কোনো কারণ ছাড়াই, সমস্ত কিছু দেওয়া আছে, কোনো কারণ ছাড়াই। দেখেন এখানে খতিয়ান নাম্বার 758 দেওয়া আছে, এটা করিও খতিয়ান, সবকিছু করা আছে। না করার একটাই কারণ যে মামু দিতে হবে। তো এর জন্য আশা করি এই পরিপত্রটা পাওয়ার পর, বিশেষত এই যে ফেনী জেলার দাগানভূঞা কৌশল্যা মৌজার যিনি তহসিলদার আছেন, ওনার অবশ্যই অবশ্যই 12টা কিন্তু আমরা বাজিয়ে ছেড়বো। অলরেডি আমরা কমপ্লেন কিন্তু করেছি, তার বাতিল করার কোনো কারণ সে উল্লেখ করে নাই। যে বাবা আপনি কি কারণে বাতিল করতেছেন, সমস্যা তো কিছু থাকার কথা না। মূল কারণটা হচ্ছে যে প্রায় 4 5 10 বছর যাবত সেখানে খাজনা দেওয়া হয় নাই। কৃষি জমি তেমন কোনো খাজনা হবে না, কিন্তু মাল পানি দিতে হবে। তো আপনারও কিন্তু এরকম হয়, কোনো কারণ ছাড়াই বাতিল করে দেয়। তো কিভাবে আবেদন করবেন সেটাও নিয়ে আমাদের পৃথক ভিডিও আছে, যদি নাও আপনি পারেন জাস্ট এখানে যে আপনি যে খতিয়ানে ক্লিক করবেন, করার পর এই যে নতুন খতিয়ানে তথ্য প্রদান করুন ক্লিক করুন। এটাতে যখন আপনি ক্লিক করবেন, আপনার এখান থেকে আপনি বিভাগটা সিলেক্ট করবেন যে আপনি কোন বিভাগে আছেন, তারপর আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন যে আপনি কোন জেলাতে আছেন, তারপর আপনার যেই উপজেলা আছে সেই উপজেলাটা আপনি সিলেক্ট করবেন, আপনার
মৌজাটা আপনি সিলেক্ট করবেন যে কত নাম্বার মৌজা। এরপরে জরিপের ধরনটা দিবেন, এরপরে খতিয়ান নাম্বারটা, হোল্ডিং নাম্বারটা অপশনাল দিতে পারলে ভালো। আর সংযুক্তিটাও অপশনাল, কিন্তু এটা দেওয়া ছাড়া আবার কি করা যায় না, এটা দেওয়া ছাড়া আমরা কি করতে পারতেছি না, এন্ট্রি করতে পারতেছি না। তো ওই জন্য এটার একটা পিডিএফ তৈরি করে নেবেন, মোবাইলে বিভিন্ন স্ক্যানার পাবেন, এগুলো দিয়ে তারপরে মালিকানার ধরনে নিজস্ব হইলে নিজস্ব, উত্তরাধিকারের হইলে উত্তরাধিকার ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা একদম খুবই সিম্পল জিনিস। তো এরপরে দেখেন, যৌক্তিক কারণ ছাড়া ভূমি উন্নয়ন কর প্রদানের আবেদন বাতিল করা হলে সংশ্লিষ্টের বিরুদ্ধে শাস্তিমূলক এবং ভালো কাজের জন্য পুরস্কারের ব্যবস্থা করতে হবে। তো উল্লেখিত নির্দেশনার আলোকে কার্যকর করার জন্য নির্দেশ দেওয়া হলো। তো এই সমস্ত জিনিস কি করা হবে, যিনি এসিলেন্ট আছেন উনি তদারকিটা করবেন। তো আমাদের বাংলাদেশের ভূমি ব্যবস্থায় আমরা যদি বলি যে এই যে সরকার ভূমি উন্নয়ন করগুলা নিচ্ছে, ভূমির কি উন্নয়নটা করলেন আপনি সেই স্বাধীনতার পর থেকে? কারণ বাংলাদেশে মনে রাখবেন, যেই যেই খাত থেকে সরকার বিভিন্ন প্রকার কর আদায় করে, ওই খাতের স্পেসিফিক উন্নয়নের জন্য কিছু টাকা পয়সা বরাদ্দ কিন্তু থাকে। এখন আমরা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে রেজিস্ট্রি ফি 1% দিই, কিন্তু দলিলগুলো আমরা এত বছরও অনলাইনে পাচ্ছি না। এই যে খতিয়ান রিলেটেড কাজগুলো কিছুটা তারা অনলাইনে করছে, কিছুটা এখনো অফলাইনে। তো এই জন্য একটা পত্রিকার নিউজ কিন্তু ছিল যে আবেদনটা শুধু অনলাইনে, বাকি সবকিছু হচ্ছে মামুর বাড়ির মতো অফলাইনে। তো যাই হোক, ভূমি ব্যবস্থার সাথে যারা জড়িত আছেন, তহসিলদার, এসিল্যান্ড, এরা যদি একটু সৎ হন, তাহলে বাংলাদেশে মানুষের যে ভোগান্তি এটা অনেকাংশে কিন্তু কমে যাবে, অনেকাংশে কমে যাবে। আর কিছু কিছু এসিল্যান্ডের কার্যকলাপ দেখে আমরা খুবই হতাশ, যেখানে পূর্ব মালিকের নামজারিটা ঠিক আছে, খতিয়ান ঠিক আছে, ভূমি উন্নয়ন কর নেওয়া হচ্ছে, আপনি নামজারি করতে দিলে উনি 14 গোষ্ঠীর সেই খতিয়ানগুলা, সেই দলিলগুলা চাচ্ছে, যেটা তার বিষয় না। এবং কোন দলিলটা যে তার মালিকানা ডাউট আছে কিনা, এটা আছে কিনা, এগুলো যাচাই করা তার না। কোনো একটা জিনিস যদি সেটা জাল জাল হয়, এতটুকু উনি অনুমান করতে পারেন এবং নতুন ভূমি উন্নয়ন করা আইনে পাঠাইতে পারেন। কিন্তু মালিকানা আছে কিনা, এই দলিল মালিকানা পাবেন কিনা, এটা নির্ধারণ করা তো বাবা আপনার কাজ না। এই জন্য বাংলাদেশে সিভিল আদালত আছে, বিচারকরা অনেক পড়াশোনা করে একটা রাইট কি করে ডিক্লার করে। আপনার মতো এসিল্যান্ডের কিন্তু এইটা দায়িত্ব না যে কার মালিকানা সঠিক, কার মালিকানা সঠিক না, এটা দায়িত্ব নির্ধারণ করার দায়িত্ব আপনার না। আপনার কাছে উপস্থাপিত কাগজ যদি কোনো প্রকার ভাবে জাল প্রমাণিত হয়, সন্দেহ হয়, তখন আপনি ব্যবস্থাপনা নিতে পারেন। কিন্তু দলিলটা ঠিক আছে, কিন্তু ওই দলিলে উনি মালিকানা পাবেন কি পাবেন না, ওনার মালিকানা আছে কিনা, এইটুকু নির্ধারণ করার ক্ষমতা কিন্তু কি হচ্ছে, দেওয়ানি আদালতের। আমরা জানি যে অযথাই কারণ ছাড়াই এসিল্যান্ডরা কি করেন, নানা প্রকার নামজারিও কিন্তু বাতিল করে দেন। অসংখ্য আমরা নামজারি দেখেছি যেগুলো শুধুমাত্র পূর্ববর্তী মালিকে, যার কাছ থেকে নিয়েছে 30 বছর আগে, উনি কিভাবে ওনার বাবা থেকে সম্পত্তি পাইলেন তার ওয়ারিশনাতা আনার জন্য বলতেছে। এই গন্ড মূর্খ সিলিন্ডারকে আমরা কি বলবো? আপনি 40 বছর আগে একজন থেকে জমি নিছেন, তার বাবাকে ছিল কিনা ছিল, তার বাসা কই ছিল, আমি কিভাবে জানবো? আর সেখান থেকে গেলে আমাকে কি সেই চেয়ারম্যান কি করবে, এই আমাদের ওয়ারিশনাটা দিবে, না যিনি জমির বিক্রেতা বিক্রি করে গেছেন উনি আনে দিবে? এইটুকু সাধারণ জ্ঞান তাদের মাথায় ঢুকে না। তো আশা করি এই বিষয়ে একটা পরিপত্র জারি করবে। কারণ হচ্ছে আরেকটা আমরা যেটা বলবো, যে যারা এই সিলন হন আসলে এদেরও কোনো দোষ নাই। কারণ হচ্ছে বাংলা বিভাগ, ইতিহাস বিভাগ, পদার্থ বিভাগ, এমনকি যারা বুয়েটে পড়াশোনা করে, এরাও যদি প্রশাসন ক্যাডারে আসে, এরাও আইসা এসিলেন্ট হইতে পারবে। তো এই এসিলেন্ট পদটারে এত আপনারা হাসি ঠাট্টা না বানায়, প্রয়োজন হইলে যারা আইন বিভাগ থেকে আসে এদেরকে নিয়োগ দেন, স্থায়ী এসিলেন্ট নিয়োগ দেন, স্থায়ী ভূমিকাটা তৈরি করেন, যাতে জনসাধারণ যাতে সেবাটা পায়। মানুষ চিন্তা করে যারা এসিলেন্ট, তহসিলদার, কানুনগণ আছে, এরা ভূমি বিষয় অবশ্যই জানবে, যে কথাটা বলবে সেটা সঠিক হবে। কিন্তু আপনারা যদি এইভাবে যদি কি করেন, মানুষকে হয়রানি করেন, মানুষটা যাবে কোথায়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।